হ্যালো, ঠিক আছে। শুভ অপরাহ্ন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের আজকের এই প্রেস কনফারেন্সে সবাইকে সুস্বাগতম। আমরা আজকে আপনাদের সবাইকে নিয়ে এখানে মিলিত হয়েছি। আপনারা জানেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রামীণফোনকে 30 মের মধ্যে 1000 কোটি টাকা দেওয়ার কথা ছিল বিটিআরসি-কে, এবং এই টাকা জমা দেওয়ার প্রসঙ্গে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় বিস্তারিত আপনাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে গ্রামীণফোনের কর্মকর্তা বৃন্দ বিটিআরসি-তে এসেছেন এবং তারা বিটিআরসির চেয়ারম্যান মহোদয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে তাদের যে ফর্মালিটি তা মেনটেন করেছেন। তা এ বিষয়ে বিস্তারিত বলার জন্য বিটিআরসির মাননীয় চেয়ারম্যান জনাব জহুরুল হক স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য। মাননীয় চেয়ারম্যান। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ আজকে যারা উপস্থিত আছেন সকলকে, বিশেষ করে ধন্যবাদ দিই গ্রামীণফোনকে। আমি এই অনুষ্ঠানে ধন্যবাদ দিতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, যিনি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন অ্যাডভাইস করেছেন এবং এই ব্যাপারে চেষ্টা করেছেন আমাদের জন্য। আমি এখানে দেখতেছি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা সাহেব আছেন, অন্যান্য যারা আছেন কাউকে কেউ দেখছি কাউকে দেখছি না। আজ আমরা একত্রিত হয়েছি একটা বিশেষ কারণে। তাহলে আপনারা সকলেই জানেন যে গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির একটা অডিট আপত্তি ছিল, সেটা অনেক দিন যাবত ব্যাপারটি চলতেছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগ নির্দেশক্রমে গ্রামীণফোন ইতিপূর্বে 1000 কোটি টাকা জমা দিয়েছিল এবং আজকে 1000 কোটি টাকা দিয়ে এলো, এবং এই টাকাটা দেওয়ার সময় ছিল 31শে মে পর্যন্ত। গ্রামীণফোনকে ধন্যবাদ, তার সময়ের আগেই এই টাকাটি দিয়েছে। গতকাল গ্রামীণফোনের সিইও সাহেব আমাকে বলেছে এবং কনফার্ম করেছে যে টাকাটা আজকে দিয়ে দিবে। আমি এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে গ্রামীণফোনের কথা হয়েছে, আমার সঙ্গে কথা হয়েছে। আমি এই জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ দিই, তারা শিডিউল টাইমের আগেই এই টাকাটা দিয়েছে। আসলে এই টাকাটা পাবলিক ডিমান্ড, আমাদের কিছু করার ছিল না। সরকারি টাকা আমাদের নেওয়াই একমাত্র কাজ। এই টাকা সব টাকা পাইলেও আমাদের কোনো লাভ নাই, সব টাকা না পাইলেও বিটিআরসির লস নাই, কিন্তু রাষ্ট্রীয় অর্থ, পাবলিক মানি, জনগণ যেন এই উপকার পায়। আর এই বিশেষ করে এই করোনা ক্লান্তি লগ্নে গ্রামীণফোন যে 1000 কোটি টাকা জমা দিল, এতে বাংলাদেশ সরকারের বিরাট উপকার হবে। করোনার জন্য যারা আক্রান্ত তাদের সাহায্য সহযোগিতা করা যাবে। এর জন্য গ্রামীণফোনকে এবং গ্রামীণফোনের সিইও সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। উনি শুধু গ্রামীণফোনের সিইও না, উনি কিন্তু বাংলা ভাষাভাষী একজন সিইও। তাই মনে করি এখন গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির সম্পর্ক তার দিন দিন আরো বৃদ্ধি পাবে। আমি আশা করছি গ্রামীণফোনের ন্যায্য যেসব পাওনা বিটিআরসির কাছে আছে তা তারা সবসময় পাইতে থাকবে। আমরা কোনো ব্যাপারে কোনো আপত্তি করছি না। তার বিপরীতে গ্রামীণফোনের কাছে বিটিআরসি যেসব পাওনা তা যেন গ্রামীণফোন সঠিকভাবে দিয়ে দেয়, সেই প্রত্যাশা আমরা করি। আমি ইতিপূর্বে বলেছিলাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার দেন নো আন্ডারস্ট্যান্ডিং। আমি কিন্তু আজ বলতে চাই যে নো আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং, কারণ প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমরা আসছি। আমরা আশা করছি বর্তমান যে সিইও সাহেব আছেন তাদেরকে নিয়ে বিটিআরসি খুবই ভালো অবস্থা বিরাজ করবে এবং আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করব। এবং এই কাজের জন্য আমি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা সাহেবকে ধন্যবাদ দেই। উনি বিভিন্ন সময় যোগাযোগ করেছেন, লেগে থেকেছেন বিভিন্ন কাজে, এবং গ্রামীণফোনের যেসব এনওসি বন্ধ ছিল উনি এগুলোর তৎপরতার সঙ্গে যথেষ্ট তৎপর হয়ে আমি মনে করি উনি শেষ করেছেন। এখন গ্রামীণফোনের আর বোধহয় কোনো চাহিদা নাই। আবার যখন কোনো চাহিদা আসবে তখন আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আমি আবার গ্রামীণফোনকে ধন্যবাদ দেই। আমি আরো ধন্যবাদ দেই মাননীয় প্রধানমন্ত্রী অফিসকে, তারাও বিভিন্ন সময় আমাদেরকে এইসব ব্যাপারে সাহায্য করেছেন। আমাদের মন্ত্রণালয়, আমাদের সচিব, আমাদের মন্ত্রী খুবই তৎপর ছিলেন এইসব টাকা ব্যাপারে, তারা বিভিন্ন সময় সাপোর্ট করেছেন আমাদেরকে। এবং আমি আরো ধন্যবাদ দিই বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে যারা এই টাকার ব্যাপারে সঠিক তথ্য জনগণকে পরিবেশন করতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।
গ্রামীণ কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম। আমাকে মনে হয় বলতে বলছেন, আমি যতটুকু শুরুতে শুনতে পেরেছি স্যার যখন বলছিলেন। আসসালামু আলাইকুম স্যার। এখানে যারা উপস্থিত আছেন, কানেক্টেড আছেন, আমাদের সম্মানিত বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক স্যার, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, আমাদের এখানকার ডিজি বিটিআরসি এবং আরো যারা কানেক্টেড আছেন এই মুহূর্তে, এবং আমাদের সাংবাদিক কর্মীবৃন্দ, বন্ধুবৃন্দ যারা আছেন, সবাইকে গ্রামীণ ফোনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে গ্রামীণ ফোনের সাথে একটা অডিট আপত্তি ছিল, এটা কোর্টে গিয়েছে এবং কোর্ট আমাদেরকে একটা অর্ডার দিয়েছে। আমরা বাংলাদেশের আইন এবং বাংলাদেশের কোর্ট, বাংলাদেশের প্রতি যথেষ্ট সব রকম সম্মান এবং সবসময় এবং আইন মেনে চলাই প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব। এখানে তো আসলে কোনো এটা প্রশ্নের বাহিরে। এবং যখন আমাদেরকে কোর্ট থেকে অ্যাপেলেট ডিভিশনের অনারেবল অ্যাপেলেট ডিভিশনের কোর্ট থেকে আমাদেরকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে 2000 কোটি টাকা ডিপোজিট করতে হবে, আমরা ফেব্রুয়ারির 23 তারিখে প্রথম কিস্তি জমা দিয়েছি। ফেব্রুয়ারি 24 তারিখে আমাদেরকে আরেকটা ডেট ফিক্স করে দেওয়া হয় যে মে মাসের শেষের মধ্যে 31 মে এর মধ্যে আমাদের দ্বিতীয় কিস্তি অথবা ফাইনাল কিস্তির বাকি 1000 কোটি টাকা জমা দিতে হবে। আজকে আমাদের সম্মানিত বিটিআরসি চেয়ারম্যান স্যার যেটা বলেছেন যে আমরা গতকালকে কনফার্ম করেছি ওনাকে, এবং আজকে কিছুক্ষণ আগে আমরা 1000 কোটি টাকার চেক পে অর্ডার হ্যান্ড ওভার করেছি বিটিআরসির কাছে। আমি আনন্দিত যে আমরা চেয়ারম্যান স্যার যেটা বলেছেন যে আমরা সময়ের আগেই জমা দিয়েছি, আমি এটা করতে পেরে আনন্দিত। এবং স্যার বলেছেন যে এটা এই সময়ে, বাংলাদেশের এই দুর্যোগ সময়ে এটা অনেক কাজে লাগবে। আমি এটা জেনেও অনেক আনন্দিত যে আমরা এই সময়ে এটার সাথে হতে পেরেছি। আমরা প্রথম কিস্তি জমা দেওয়ার পর থেকে এই পর্যন্ত আমি বলবো যে বিটিআরসির কাছ থেকে সব রকম সহযোগিতা পেয়েছি। আমাদের যে সকল রেস্ট্রিকশন গুলো আমাদের উপরে ছিল, অনেক সময় আমাদের সাংবাদিক বন্ধুবৃন্দ আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে আমরা কি সেরকম সহযোগিতা পাচ্ছি কিনা। আমি বলবো যে আমরা এ পর্যন্ত সব রকম সহযোগিতা পেয়েছি। আমাদের ইকুইপমেন্ট এই মুহূর্তে খুবই জরুরি। এই মুহূর্তে বাংলাদেশে গত 10 থেকে 11 মাস যেহেতু ইনভেস্টমেন্টটা বন্ধ ছিল, রোল আউট করা খুবই জরুরি ছিল, এবং কিছু কিছু ইকুইপমেন্ট ইতিমধ্যে আসা শুরু হয়েছে। আমাদের সামনে রেগুলেটর এবং গভর্নমেন্ট ডিফারেন্ট স্টেক হোল্ডার, টেলিকম মিনিস্ট্রি এই দুর্যোগপূর্ণ সময়ে, এই মহামারীর সময়ে আসলে একসাথে কাজ করা অতীব গুরুত্বপূর্ণ। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আসলে যদিও আমরা একজন একজনের সাথে সামনাসামনি দেখতে পাচ্ছি না, আমাদের রেগুলেটর এবং স্টেক হোল্ডার এবং গভর্নমেন্ট সবার সাথে আমরা খুবই সুন্দরভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে অনেক ভালো কাজ করছি। আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে। গ্রামীণ ফোনের পক্ষ থেকেও আমরা পিপি ডিস্ট্রিবিউশন, ফুড ডিস্ট্রিবিউশনের প্ল্যাটফর্ম ডাকছে আমার বাংলাদেশ ব্র্যাকের সাথে, এবং বিভিন্ন রকম অফার কাস্টমারদের সহযোগিতার জন্য নিয়ে এসেছি। আজকে আমি যেহেতু আজকের এই প্রেস কনফারেন্সটা বিশেষ করে আজকের এই যে 1000 কোটি টাকা গ্রামীণ ফোন ডিপোজিট করেছে তার উপরে, সো আমি অন্য কোনো বিষয় না গিয়ে আমি আমাদের কমিটমেন্ট যে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বা গ্রামীণ ফোনের যে কমিটমেন্ট, লং টার্ম কমিটমেন্ট, গত 23-24 বছর ধরে যে কাজ করে এসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশের টেলিকমিউনিকেশন ডেমোক্রাটাইজেশন করার যে উদ্যোগ ছিল, যে রুরাল বাংলাদেশে যে টেলিকমিউনিকেশন সার্ভিস নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, আমরা গ্রামীণ ফোন সবসময় চেষ্টা করেছি উদ্দেশ্য পূরণ করার জন্য, এবং ডিজিটাল বাংলাদেশের একটা শক্ত অংশীদার হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। এবং বিটিআরসি চেয়ারম্যান স্যারের সাথে এবং মাননীয় মন্ত্রীর সাথে আমার কয়েকবার কথা হয়েছে যে আমরা সামনে এই কোলাবোরেশনটাকে আরো স্ট্রেংথেন করব এবং দেখব কিভাবে বাংলাদেশে যে অর্থনীতি যে বিপর্যস্ত হয়েছে এই করোনা ভাইরাসের কারণে, ডিজিটাল বাংলাদেশে এই ডিজিটাল সলিউশন টেলিকমিউনিকেশন কিভাবে কাজ করে দ্রুত রিকভারিতে সহযোগিতা করতে পারে। আরেকটা কোশ্চেন আমি বারবার ফেস করি, আজকে সকালেও আমাদেরকে একজন সাংবাদিক বন্ধু কোশ্চেন করেছেন, এর পরে কি?
আমরা আসলে এর পরে বলতে আমার সাথে বিটিএসসি চেয়ারম্যান, মাননীয় মন্ত্রী সবার সাথেই এটা নিয়ে আমাদের কথা হয়েছে। বিশেষ করে আমাদের মাননীয় আইসিটি অ্যাডভাইজর এক সময় আমাদেরকে একটা মিটিং মিনিটস করে দিয়েছিলেন কিভাবে অ্যামিকেবল ওয়েতে ডিসকাশনের থ্রুতে আলটিমেট সলিউশনটা, পুরো জিনিসটা সলিউশন হবে। এখন যেটা ডিপোজিট আমরা করেছি কোর্টের রায় অনুযায়ী সেটা আমরা করেছি, এবং এরপরে করোনা ভাইরাসের এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার পরে আমরা বিটিএসসি চেয়ারম্যান আমরা সবাই আলোচনা করে সুন্দরভাবে এই কাজটা এগিয়ে নিয়ে যাব আমরা আশা করি। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আনন্দিত যে আমরা সময়ের আগেই রেসপন্স করতে পেরেছি, এবং আমি জেনে এটাও আনন্দিত যে আমাদের এই ডিপোজিটটা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেক কাজে দিবে বাংলাদেশ সরকারের। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ওসমান ভাইকে। আমি আহ্বান জানাচ্ছি বিটিআরসির ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব সুব্রত রায় মৈত্র স্যারকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে। স্যার, Sir, unmute request. হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার আপনি বলেন স্যার। আমরা মনে হয় সংক্ষিপ্ত আকারে মিটিংটা শেষ করতে হবে। হ্যালো, আমরা সংক্ষিপ্ত আকারে মিটিং শেষ করতে হবে, তাই আমি আমাদের ডিজি সিস্টেমস এন্ড সার্ভিসেস জনাব ব্রিগেডিয়ার মোস্তফা কামাল স্যারকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ জাকির। মাননীয় চেয়ারম্যান এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অলরেডি আমাদের মাননীয় চেয়ারম্যান এবং সিইও গ্রামীণফোন বিষয়টা বলেছেন। আমি টিমের আহ্বায়ক হিসাবে এই অডিট ফার্ম, বিটিআরসি অ্যান্ড গ্রামীণফোন এই তিনটা স্টেক হোল্ডারের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলাম, এবং আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক সময় বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক হয়েছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালোভাবে আমরা সমাপ্তি করতে পেরেছি। এই জন্য আমি আমার বিটিআরসি টিম মেম্বার, তোহাকান জামান অডিট ফার্মের টিম মেম্বার্স এবং গ্রামীণফোনের সকল স্তরের টিম মেম্বারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর সমাপ্তির কারণে। পাশাপাশি আই ওয়ান্ট টু রিকল মিস্টার মাইকেল ফলি, এক্স সিইও গ্রামীণফোন। উনি আমার অফিসে কয়েকবারই এসেছিলেন এবং বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল, আই ওয়ান্ট টু গেট রিড অফ ইট, আই ওয়ান্ট টু ক্লোজ দিস ইস্যু। তার আন্তরিক প্রচেষ্টা ছিল। যে অডিট একটা বিষয় যেটা আমাদের টানাপোড়ান থাকে, এটাই বাস্তবতা, এটাতেও ছিল, বাট আমি বলবো যে তার যে অনেস্ট ডিজায়ারটাকে আমি শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করি। আমি স্মরণ করি এক্স চেয়ারম্যান বিটিআরসির ডক্টর শাহজাহান মাহমুদ, এক্স মিনিস্টার এবং সবাই আমার উপরে যারা ছিলেন তাদের দিক নির্দেশনা, সবার দিক নির্দেশনার কারণে এটা একটা পরিসমাপ্তি ঘটেছে। আর এক্সিকিউটিভ লেভেল থেকে আমি আরেকটা জিনিস বলতে চাই যে রেগুলেটর, সময় খুব কম স্যার আমি শেষ করে দিচ্ছি স্যার। এক্সিকিউটিভ লেভেল থেকে আমি আরেকটা জিনিস বলতে চাই যে রেগুলেটর ইজ নট অনলি রেগুলেটর, ইটস এ ফ্যাসিলিটেটর টু। আমি সবসময় যেটা বলে আসি, সো ডিজিটাল বাংলাদেশ গড়তে থাকলে গ্রামীণফোনেরও যেমন দরকার আছে তেমনি রেগুলেটরের দরকার আছে। উই নিড টু ওয়ার্ক অ্যাজ এ টিম। যেভাবে আমরা এই জটিল একটা কাজকে সমাপ্তি করতে পেরেছি, আশা করি বাকি দিনগুলোতে আমরা যদি টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে পারি, উই ক্যান সলভ মেনি আদার বিগ প্রবলেমস। এটা বলে আমি শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ গ্রামীণফোন, থ্যাংক ইউ ভেরি মাচ মাই টিম মেম্বার্স বিটিআরসি এবং তোহাকান জামানের। সাংবাদিকদের থেকে দুই একজন কথা বলেন।
আমাদের সময় ঠিক করা আছে, এটা 30 মিনিটের বেশি যাওয়া যায় না। তারপরে কে আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, শাওকি বলছিলাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। জি স্যার, আমাদের একটা প্রশ্ন ছিল স্যার, হচ্ছে গ্রামীণফোনের এই উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই এবং এটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। বাট রিসেন্টলি স্যার গ্রামীণফোনের কিছু প্যাকেজ অ্যাপ্রুভাল নিয়ে এসএমপি ইস্যুতে বাকি 3টা অপারেটর আপনাদের কাছে কিছু দিক নির্দেশনা চেয়েছে, সে ব্যাপারে আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। সময় খুব কম, তবে তাড়াতাড়ি বলছি। এসএমপির ব্যাপারে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে একদম কমিটি করা হয়েছে। সেই কমিটির কাজ চলমান এবং অনেকখানি আগে গেছে। উনি আমাদেরকে বলেছেন যে 15 দিন বা কয়েকদিন লাগে নোটিশ দিতে হবে। এই ব্যাপারে গ্রামীণফোনের সঙ্গে উনি কথা বলেছেন এবং আইনানুগ ভাবে এটা আগায় যাচ্ছে। আইনের প্রক্রিয়ার মধ্যে শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা করছি আমরা। জি, থ্যাংক ইউ স্যার। কে দেন সাংবাদিক দেন। এত কম সময় দিলেন কেন? শুরু করে দিয়েছি। আছে, সুব্রত রায় আছে তো, দেন। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, দেন সদস্য আছে। হ্যালো, আমার নাম সজল, ডেইলি স্টার থেকে। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। বলেন সজল, বলো। আমার প্রশ্নটা একই সঙ্গে মাননীয় চেয়ারম্যান এবং বিটিএস চেয়ারম্যান, বিটিআরসি এবং গ্রামীণফোনের সিইও দুজনকেই। আমার মনে আছে গত বছর 12 নভেম্বর একটা প্রেস কনফারেন্স ডেকেছিল গ্রামীণফোন, সেখানে 11 নভেম্বর, সেখানে গ্রামীণফোনের তৎকালীন সিইও মাইকেল স্পষ্ট বলেছিল যে তারা চাঁদাবাজির শিকার হচ্ছে, রেগুলেটরি চাঁদাবাজি। মাননীয় চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন যে এই অভিযোগ গ্রামীণফোনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে করা হয়েছিল, এখনকার সিইও সেই প্রোগ্রামে ছিলেন, দুই পক্ষই কি উত্তর দিবেন? এখনকার সিইও সেই প্রশ্নের, সেই অভিযোগের কি উত্তর দিবেন? মাননীয় চেয়ারম্যান, আপনারা কি সেই ধরনের কোনো চাঁদাবাজি করেছেন বলে মনে করেন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা চাঁদাবাজ নাকি আমরা আইনবাজ তা আপনি টের পেয়েছেন। আমরা আইনের প্রয়োগের মাধ্যমে এই টাকা নিচ্ছি এবং আইনটা নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন, যার উপরে আর কোনো কোর্ট নাই, সেই কোর্টের নির্দেশে নিয়েছি। চাঁদাবাজি করলে তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দেশ দিত না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ মানে হলো আমরা আইনসঙ্গত ভাবে এই টাকা প্রাপ্য, বাংলাদেশ সরকার এই টাকার হকদার, তাই বর্তমান যে সিইও সাহেব টাকা দিয়ে দিচ্ছে। আমার সাইড থেকে জিনিসটা বলতে হবে, এই জিনিসটা ক্লারিফিকেশন দ্যাট আমি ওই মিটিং এ ছিলাম, কোন মিটিংটার কথা বলতে যাই না, যদি আমি থেকে থাকি ছিলাম। আমার খেয়াল আছে ডেইলি স্টারে এটা হেডিং করেছিল সজল আপনার নিউজ পেপারে। বাট আমার এতটুকু খেয়াল আছে যে আমাদের ইয়াতে ক্লিয়ারলি আমরা বলেছি যে আমাদের আপত্তি আছে। আজকে সকালেও আমার মাননীয় বিটিআরসি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে যে আমাদের আপত্তি ছিল, আমরা সবাই কোর্টে গিয়েছি, কোর্টের রায় দিয়েছে, সামনে আমরা এমিকেবল সলিউশন করব। আপত্তি যে আছে এটাতে কোন সময় কারো রকম দ্বিমত ছিল না, এটা নিয়ে আমরা সবসময় আমরা এটা নিয়ে ওপেনলি কথা বলেছি। যে কথাটা বলা হয়েছে চাঁদাবাজি, আমার স্পষ্ট খেয়াল আছে ডিফারেন্ট কোশ্চেন করে এই ওয়ার্ডটা নিয়ে, ওয়ার্ডটা তুলে ধরে ওয়ার্ডটা বের করা হয়েছিল মুখ থেকে। সো এই আমাদের যেই রিটেন যে স্টেটমেন্ট ছিল, আমি নিজে বাংলায় পড়েছি এবং আমার তৎকালীন সিইও ইংলিশে ওনার স্টেটমেন্ট পড়েছেন, আমার কোন স্টেটমেন্টে এরকম কিছু ছিল না। সো এবং বিভিন্ন সময় যখন আমরা সাংবাদিক কর্মীবৃন্দের সাথে মাইকেল ফলিন যে চাঁদাবাজির কথা বলেছে সঠিক বলে নাই, সেটা সুপ্রিম কোর্ট থেকে প্রমাণ হয়ে গেছে, এটা বলার দরকার নেই। জি স্যার,
এবং ওইটা ওইরকম কোনো ওয়ার্ড এরকম স্টেটমেন্টে ছিল না। আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম রিটেন, একদম স্টেট পড়ে আমিও ছিলাম, আমার যতটা খেয়াল আছে। বাট আমি পরে দেখেছি যে ওইটাকেই, ওই ওয়ার্ডটাকেই হেডিং হিসেবে আনা হয়েছে। বাট আই থিঙ্ক দ্যাট স্যার, আমরা অনেক কথা বলেছি, আমরা জানি যে সুপ্রিম কোর্টের আইনের আওতায় এখন এসে আমরা এই ডিপোজিট করেছি এবং আমরা সামনে ডায়ালগের থ্রুতে জিনিসটার একটা সঠিক সুরাহা করব। আমরা একসাথে কাজ করছি কোলাবোরেশনের থ্রুতে। এই মেসেজটা আজকে দেওয়া উচিত ছিল এবং আমার মনে হয় যে আপনার যে সহযোগিতা এবং গাইডেন্স আমাদের দিচ্ছেন, এটা আমাদের জন্য কাজে লাগবে। আর কেউ আছে বলার? না, তাহলে শেষ করতে। এই সুব্রত বাবু আছে, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন? হ্যাঁ, কথা বলেন না। আবার কেটে গেল ভাইস চেয়ারম্যান সাহেব, হচ্ছে না। সমরি কিশোর, হ্যাঁ বলেন। বলেন স্যার। হ্যালো, আমি সমীর বলছি ইত্তেফাক থেকে। শুনতে পাচ্ছি ভাইয়া। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ শুনছি, বলেন আপনি। স্যার, আসলে আমরা একটা জিনিস গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই যে গ্রামীণফোন দেশের এই সংকটকালে একটু আগে আগে এই টাকাটা দিয়েছে। স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই যে সামনের সময়ে গ্রামীণফোনের সাথে যে পেন্ডিং ইস্যু, এইটার সলভ হবে কিভাবে? এটা কি আদালতের নির্দেশে, না গ্রামীণফোনের সিও যেটি বারবার বলছেন যে দুই পক্ষের সমঝোতায় আলোচনার মাধ্যমে? আপনি আসলে এ ব্যাপারে আমাদের কি বলবেন? আমরা উভয় পক্ষ বসবো, গ্রামীণফোন একমত আছে বসতে, বসে উভয় পক্ষ হিসেব করে দেখবো কোনো কম বেশি হয় কিনা, যা হয় তা আমরা মানবো। এবং এই ব্যাপারে আমাদেরকে সমস্ত সাহায্য করতেছে আমাদের ফাইন্যান্স ডিভিশন, তারা সাহায্য করতেছে বিভিন্ন সময়। আমি আগে বক্তৃতার সময়ও বলতে ভুলে গেছি, ফাইন্যান্স ডিভিশনের অনেক অবদান আছে এখানে। সবসময় এই টাকা পয়সা নিয়ে অনেক তৎপর ছিল এবং তাদের তৎপরতার জন্যই আমরা সাকসেসফুলি এই টাকাটা হ্যান্ডেল করতে পেরেছি। আমরা ফাইন্যান্স কেনেও বসবো এবং গ্রামীণফোনের সঙ্গে বসবো, আমাদের প্রতিনিধিও বসবে। আমরা বসে আলোচনা করব, যদি কোনো হিসেবে গরমিল থাকে, সঠিক তথ্য কেউ দেয়, আমরা সেটা মেনে নিব। কে বলে? জি, আমি তুহিন বলছিলাম। হ্যালো, বলেন। জি, আমরা তুহিন বলছিলাম সারা বাংলা .net থেকে। আমি জানতে চাচ্ছিলাম গ্রামীণফোনের যেসব সেবাসমূহ বন্ধ ছিল সেগুলো চালু হবে কিভাবে? আর আরেকটা বিষয় হচ্ছে, গ্রামীণফোন এখন যে সুযোগ দিচ্ছে, এটা বিভিন্ন অপারেটর অভিযোগ করছেন যে গ্রামীণফোন শুধু প্রচারণার জন্য ইন্টারনেট সেবা বাড়িয়ে বা বিভিন্ন ধরনের সুযোগ দিচ্ছে। এই বিষয়টা নিয়ে সিইওর বক্তব্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে এখন কে কি বলছে এটা নিয়ে এখন আমি উত্তর দিতে যাব না। যেটা করছি এটা আপনাকে বলি যে আমরা শুরু থেকে A2I এবং ডিজি হেলথের সাথে কাজ করে আমরা বিভিন্ন রকম টেকনোলজি ড্রিভেন স্কিল ডেভেলপমেন্ট বিটিআরসি সহযোগিতায় আমরা কল সেন্টারে ডাটা অ্যানালিটিক্স রিলেটেড কাজ করেছি। ডিজি হেলথের গাইডেন্সে আমরা 50,000 হাই কোয়ালিটি মেডিকেল গ্রেড পিপি দ্য ফুল প্যাকেজ আমরা হসপিটালগুলোতে ডিস্ট্রিবিউট অলরেডি করে ফেলেছি। আমরা 1 লাখ পরিবারকে 1500 টাকা করে ব্র্যাকের যেই অনুদান ফান্ড, সেখানে আমরা এটা ডোনেশন করেছি এবং এটা ডিস্ট্রিবিউশন অলরেডি পৌঁছে গেছে। এবং আমরা জানেন যে ডাকছে আমার দেশ নামে একটা ক্যাম্পেইন আমরা করছি, যেখানে আরো অনেক কর্পোরেট অলরেডি জয়েন করেছে। আমরা 2-1 দিনের মধ্যে তাদের নাম ডিক্লেয়ার করব। এর বাইরে সবসময় জার্নালিস্টদের থেকে এবং কাস্টমারদের কাছ থেকে এই মুহূর্তে কাস্টমারদের জন্য সুযোগ নিয়ে আসার জন্য অনুরোধ ছিল। আমরা বাংলাদেশে আমাদের যে কাস্টমার বেস আছে তাদেরকে আমরা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 48 পয়সায় কথা বলতে দিয়েছি, যেহেতু মানুষরা বারবার বলছে এই সময় এই নিটটা প্রয়োজন এবং একটা বেজ আছে রিচার্জ করতে পারে নাই, তাদেরকে একটা ভেরি লিমিটেড একটা মিনিট ফ্রি দেওয়া হয়েছে টু রিকানেক্ট দেম। এন্ড দেন ডক্টরদের, এই যে আমাদের কাস্টমারদের এই দুর্যোগপূর্ণ মহামারীর সময় এই সহযোগিতার হাত বেরিয়ে আমরা এসছি বিটিআরসির সহযোগিতায়, এটা সবার প্রশংসার দাবিদার
এবং আমি অত্যন্ত আনন্দিত যে এটাকে ফলো করে বাকিরাও এরকম অফার নিয়ে এসছেন। আমাদের আরো করা উচিত, বাকিদেরও করা উচিত, আমাদেরও করা উচিত, এবং আমাদের একজন একজনকে এখানে প্রশংসা করা উচিত, এরকম কাজের করার জন্য একজন একজনকে ইন্সপায়ার করা উচিত। এবং এটা কোনোভাবেই কম্পিটিশনকে হ্যাম্পার করে না, যেহেতু এটা লিমিটেড এক্সিস্টিং কাস্টমার বেসকে এই সুযোগটা খুবই লিমিটেড সময়ের জন্য দেওয়া হয়েছে। ধন্যবাদ। আর কেউ আছে কিনা? সমীর কুমার দে বোধহয় কথা বলবে। সমীর কুমার দে। আচ্ছা, হ্যান্ড রেজ অপশনটা আছে, ওখানে আপনারা প্রেস করুন। একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ সজল ভাই, আপনি কথা বলুন। মাননীয় চেয়ারম্যান, আমরা খেয়াল করছি যে গ্রামীণফোন এবং রবির অডিটটা হলো এবং একটা পর্যায়ে এসেছে। আরো অনেকগুলো অপারেটর কিন্তু রয়ে গেছে দেশে। আপনারা অনেকবার উদ্যোগ নিয়েছেন, কয়েকটা অপারেটরের অনেকবার উদ্যোগ নেওয়ার পরে সেগুলো সফল হয়নি। সেগুলো কেন সফল হয়নি এবং সেগুলোর ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে সিদ্ধান্ত কি আছে? ধন্যবাদ। আমাদের ফাইন্যান্স ডিভিশন অনেক চেষ্টা করতেছে সবগুলো অডিট করার জন্য। অডিট প্রক্রিয়াধীন আছে, অনেকগুলো টেন্ডারও আছে, কিছু কিছু টেকনিক্যাল কারণে হয় নাই, প্রপার বিডার পাওয়া যায় নাই। এখন আমরা চেষ্টা করতেছি ক্রমান্বয়ে সব অডিট হয়ে যাবে। সমীর দা। হ্যাঁ, আমি আসলে গ্রামীণফোনের সিও কে এই প্ল্যাটফর্মে পেয়েছি, তার কাছে একটা জিনিস জানতে চাই যে রবি এর মধ্যে একটা প্রেস কনফারেন্স করে আপনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে অভিযোগ করেছে যে আপনারা সিএসআর এর ফান্ড দিয়ে এই সংকটকালীন সময়ে সেবার কথা বলছেন। আসলে আপনারা প্রচারণা চালাচ্ছেন যে ফ্রি প্যাকেজ এবং ছোট অপারেটর গুলোকে আপনারা ধ্বংস করার জন্য এই ধরনের প্রক্রিয়া নিয়েছেন এবং বিটিআরসি তাতে সাপোর্ট দিচ্ছে। আমি একটু আজমান ভাইয়ের কাছ থেকে এই ব্যাপারে একটু জানতে চাই। আমরা দেখেন যে গ্রামীণফোনের সিএসআর অ্যাক্টিভিটি প্রতি বছর যেসব কাজ করে আমরা সাধারণত অ্যাভয়েড করি কোন রকম মিডিয়াতে কোথাও নিয়ে আসার জন্য। এই বছর আমি একটা পার্সোনালি গ্রামীণফোনের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে আমরা যা করছি এই কাজগুলা বলতে চাই আমরা সবাই মিলে, আমরা ব্ল্যাক এবং আরো যেসব ইনস্টিটিউশন আছেন বলতে চাই আরো সবাইকে ইন্সপায়ার করার জন্য। বাংলাদেশে একটা কথা চিন্তা করেন, কোথাও 1 কেজি চাল চুরি হয়ে গেলে ওটা বড় নিউজ হয়, একজন ভালো কাজ করলে ওটা নিউজটা হয় না। আমাদেরকে মানুষদেরকে ভালো কাজ করতে উৎসাহিত বোধ করার জন্য কমিউনিকেশন গুলা ঠিক মতো করতে পারতে হবে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো ভালো কাজ জন্য আপনারা তুলে যেন আরেকজন ইন্সপায়ার করে। এই মুহূর্তে বাংলাদেশে সবাই একসাথে হয়ে এই কাজগুলা করা খুবই জরুরি। আমরা সবাই একটা মহামারীর মধ্যে আছি, এই সময় আমরা সবাই একসাথে কাজ করা উচিত। এই ক্ষেত্রে আমরা যে কাজগুলা করেছি যে হেলথ সেক্টরের জন্য সহযোগিতা এবং যেই দরিদ্র সীমার বাইরে যারা চলে গেছেন তাদের জন্য আমরা একসাথে কর্পোরেটরা এসে যেই কাজ করা সহযোগিতা, যেখানে আমরা কম্পিটিশনকেও আহ্বান জানিয়েছি জয়েন করার জন্য, এবং মোবাইল টেলিফোনিক কানেক্টিভিটির জন্য যে সহযোগিতা আমরা নিজেদের কাস্টমারদের দিয়েছি, এটা আমি মনে করি এটা বাকিদেরকে তো উৎসাহিত করেছে। যেহেতু এটা সিলেক্টিভ আমাদের কাস্টমারদের জন্যই, একটা খুবই ছোট একটা বেজের জন্য আউট অফ আমাদের টোটাল 76 মিলিয়ন কাস্টমার, আমার মনে হয় না এই ক্ষেত্রে কম্পিটিশনকে কোনোভাবে হ্যাম্পার করছে। আমার মনে হয় যে এটাতে আরো আমাদের সবাই উৎসাহিত হওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের 3টা অপারেটর যে পরিমাণ আমাদের কাস্টমার বেজ আছে, এরকম ছোট ইনিশিয়েটিভ গুলা কোথাও কম্পিটিশনের হ্যাম্পার করবে না এবং আমরা সবাই ভালোভাবে এই দেশে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবো। কম্পিটিশন বলি আমরা বলি কাস্টমারের জন্য ভালো বেনিফিট নিয়ে আসলে ব্র্যান্ড এটা রিটার্ন এক সময় পাবেই। সো আমাদেরকে এটা আরো বেশি করা উচিত এবং আমাদের একজন একজনকে প্রশংসা করা উচিত। জাকির, আমি একটু কথা বলি। জি স্যার। সাংবাদিক ভাই, আমি সমীর কুমার দিয়ে সম্ভবত উনি বললেন যে বিটিআরসি এটাতে সহযোগিতা করেছেন, মানে বিষয়টাকে নেগেটিভ হিসাবে টোন দেওয়া হয়েছে, বাট বিটিআরসির পক্ষ থেকে আমি একটু বলি, চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে বলি, আপনারা যদি আইটিউর ওয়েবসাইটে যান ইউ উইল সি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গুলা, বিশেষ করে কোভিড-19 এর বিষয়ে আপনারা দেখবেন যে বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন ইনিশিয়েটিভ বিভিন্ন দেশের অপারেটররা নিয়েছে এবং এই ব্যাপারে গ্লোবাল একটা ডায়ালগও হয়েছিল।
সেখান থেকে আমরা দেখেছি অপারেটর কিভাবে ইনিশিয়েটিভ নিয়েছে। সেই হিসাবে একটা বিষয়টাকে পজিটিভ ভাবে আমরা পজিটিভ দৃষ্টিকোণ থেকেই গ্রামীণফোনকে এই অনুমোদনটা দেওয়া হয়েছে। এটা যদি মিসইউজ হয় ডেফিনেটলি রেগুলেটর উইল কাম ইনটু প্লে। আর এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় এর আগে নেপালে বা বিভিন্ন দুর্ঘটনার সময় এরকম অপরচুনিটি কিন্তু দেওয়া হয়েছিল। সো বিটিআরসি কিন্তু কখনোই গ্রামীণফোনকে অ্যাসিস্ট করে নাই টু ড্যামেজ দ্য কম্পিটিটিভ মার্কেট এনভায়রনমেন্ট। বিটিআরসি অবশ্যই একটা ওভারসি করছে বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ। অনেকবার চেষ্টা করলাম ভাইস চেয়ারম্যান সাহেবকে পাচ্ছি না। আমি কথা বলার চেষ্টা করছি, আমি লাইন পাচ্ছি না। হ্যাঁ আছে বলেন স্যার কথা হচ্ছে যে আমি প্রথমে ধন্যবাদ আছে যে গ্রামীণফোনকে যে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা এই ক্রান্তিকালীন সময়ে যে আমাদেরকে সাহায্য করলো। দ্বিতীয়ত এই অডিট বিষয়টা স্যার অত্যন্ত নিরস একটা জিনিস, অত্যন্ত জটিল জিনিস। সবারই সবসময় অডিট বিষয়ে আপত্তি থাকে। তবে আমার আবেদন থাকবে স্যার, আমরা কেউ প্রতিপক্ষ না, সবাই সহযোগী এবং ডিজিটাল বাংলাদেশ, গ্রামীণফোন সবাই স্যার আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আশা করি স্যার এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল স্যার। এই আমার বক্তব্য স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। সাংবাদিক আছে কি আমি দেখতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। আমি টেকশপ থেকে বলছি। আমি জানতে চাচ্ছি এই নতুন করে যে আলোচনার পথ তৈরি হলো, খুবই মানে সাধুবাদ জানানোর মতো বিষয়। গ্রামীণফোন বারবারই বলে আসছিল যে অডিটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়নি, অনেক অভিযোগ তাদের। সেক্ষেত্রে নতুন করে আলোচনার পর্যায়ে কি স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে এরকম কোনো কিছু ঠিক করা হয়েছে কিনা? আরেকটা হচ্ছে যদি প্রয়োজন হয় রিঅডিটের সুযোগ থাকবে কিনা? ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান কি বললেন এই প্রশ্নটা? রিঅডিটের কথা বলছেন না, শুনেন, এখন রিঅডিটের প্রশ্ন ওঠে না। এই অডিটটা করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে। সেই নির্দেশের প্রেক্ষিতে এই টাকা ক্লেম করা হয়েছে। এখন গ্রামীণফোন বলতেছে যে টাকাটা একটু কম বেশ হতে পারে, যদি তারা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে, তথ্য উপত্য উপস্থাপন করতে পারে, কম বেশি হয়, যুক্তিসঙ্গত হয়, ন্যায়সঙ্গত হয়, আমরা সেটা মানে নেব। নতুন অডিট হবে না। ধন্যবাদ স্যারকে। আমরা দেখতে পাচ্ছি কাজী এমডি আল আফিফুজ্জামান। আমরা ওনাকে ফ্লোর দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আশা করি? আপনি নাম বলে আপনার কর্মক্ষেত্রের নাম বলে প্রশ্ন করেন। জি, আমার নাম কাজী সোহাগ, আমি মানব জমিনের সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। কাজী সোহাগ, আমার প্রশ্নটা হচ্ছে ইয়াসির আজমান ভাইয়ের কাছে। কিছুক্ষণ আগে আসলে আমাদের বেশ কয়েকজন কলিগ প্রশ্ন করলেন যে অপারেটরের একে অপরের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ করছেন বা বিভিন্ন ক্লেম করছেন। তা আমরা জানি যে আপনাদের একটা সংগঠন আছে এমটপ, সেখানে আসলে আপনারা ওই ফোরামে আসলে আপনারা কি আলোচনা করেন বা কি সিদ্ধান্ত নিয়ে থাকেন? অপারেটররা বিভিন্ন রকম অভিযোগ করছেন, কথাটা সত্যি না। একটা ব্যাপারে অপারেটররা কয়েকজন অপারেটর বলেছেন, আমি বলবো না যে আমার কোন রকম অভিযোগ আছে আমার অপারেটর প্রতি, আমার সাইড থেকে এরকম কিছু নাই। এই মুহূর্তে আমাদের সবাই একসাথে কাজ করা উচিত, অনেক ঊর্ধ্বে উঠে। আমরা গ্লোবালি যে প্যান্ডেমিকটা এখন দেখছি, এটার ইম্প্যাক্টটা অনেক লং লাস্টিং হবে, কিন্তু টেকনোলজি ইজ দ্য অনলি সলিউশন যেটা এই রিকভারি এবং রিকনস্ট্রাকশনটাকে অনেক দ্রুত করে নিয়ে যাবে। সো আমাদের বিটিআরসি সাথে, আমাদের আদার রেগুলেটরি বডির সাথে, আমাদের মাননীয় মন্ত্রীর গাইডেন্সে এবং A2I এবং এনটিএমসি গভর্নমেন্টের অন্যান্য বডির সাথে একসাথে মিলে আমাদের কিন্তু এই মহামারীটাকে ট্যাকেল করার জন্য একটা প্ল্যাটফর্মে একসাথে দাঁড়িয়ে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে এমটপ থেকে অনেক বড়, বাট এমটপের মধ্যে তো কাজ করতেই হবে। আমি কখনোই বলবো না যে কোনো একটা ব্যাপারে যদি রং কোনো স্ট্যান্ড কারো হয়ে থাকে বা কমিউনিকেশন
করে থাকে মিডিয়াতে, এটা ইন্ডাস্ট্রি যে কোলাবোরেশন এটা বন্ধ হয়ে যাবে। আমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনকে খুব স্ট্রং ভাবে সাপোর্ট করি, বিটিআরসির সাথে কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা যা কাজ করতে হবে বর্তমান এমটপ প্রেসিডেন্টের সাথে একসাথে সহযোগিতামূলক কাজের মাধ্যমে ওগুলো আমরা এগিয়ে নিয়ে যাবো। এই ব্যাপারে আমার কোনো রকম দ্বিমত নাই এবং আমি কোথাও কোনো রকম ডিফিকাল্টিস দেখছি না। ধন্যবাদ ইয়াসির আজমাইন। আমার মনে হয় সজল জাহিদ ভাইয়ের আবার কথা বলতে চাচ্ছেন। অন্য কেউ যদি থাকেন আপনি হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা শেষের দিকে চলে আসছি একেবারে। সজল ভাইকে আমরা আরেকবার সুযোগ দিচ্ছি, আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা নিব। সজল জাহিদ। যে আমি হয়তো আর সুযোগ নিব না, কেউ চাচ্ছে না দেখে আমি বারবার চাচ্ছি। আমি এই প্রশ্নটা করতে চাই বিটিআরসি চেয়ারম্যান কে। আমি আসলে আগেই বিটিআরসি কে ধন্যবাদ দিয়ে নিতে চাই যে তারা একটা অডিট শেষ করেছে, একটা শেষ পর্যায়ে এসেছে, আমরা দেখছি 2টা অডিট। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে অডিটটা করা হয়েছে, যে 2টো অডিট 97 থেকে 2014 বা 15 পর্যন্ত, আমি এই দেশের একজন ট্যাক্স পেয়ার হিসেবে খুব অসম্মান অনুভব করি যে এতদিন পরে সেই অডিটটা করা হচ্ছে। মানে বিটিআরসি এই ধরনের কোনো অনুভব করে কিনা? বিটিআরসির এখন 1,500 লাইসেন্স, মাত্র 2টা অডিট হলো, বাকি অডিট তাহলে কখন কিভাবে হবে বা হওয়া উচিত কিনা? মাননীয় চেয়ারম্যান হয়তো চলে যাবেন তার চুক্তির মেয়াদ শেষ হলে, কিন্তু এটা কিভাবে চলবে, কোনো গাইডেন্স আছে কিনা বিটিআরসি জায়গা থেকে? মাননীয় চেয়ারম্যান যদি আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, জবাব আমি আগেও দিয়েছি। আমার মনে হয় অডিট যে প্রক্রিয়া তা চলতেছে, অডিট চলছে, দীর্ঘদিন চলছে। কারণ বিটিআরসি জন্ম হয়েছে 2002 সালে, তখন বিটিআরসি অডিট করার মতো অবস্থাও হয়তো তাদের ছিল না, প্রয়োজনও ছিল না। এখন প্রয়োজন হচ্ছে, এখন অবস্থার উন্নতি হয়েছে, আমরা ক্রমান্বয়ে অডিট করতেছি। অডিট করার যে খুব সহজ কাজ তা না, এই প্রক্রিয়া শুরু করতে কয়েক মাস করে লেগে যায়। বিভিন্ন রকম লোককে চেঞ্জ করতে হয়, দেখতে হয়, তারপরে তাদেরকে টেন্ডার করতে হয়, সময় লেগে যায়। তবে আমরা অডিট সবকে করবো ইনশাল্লাহ, যত তাড়াতাড়ি পারি শেষ করবো। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়। আমরা সম্ভবত শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ভাইস চেয়ারম্যান স্যার। আমি ভাইস চেয়ারম্যান বলছি স্যার। বলেন ভাইস চেয়ারম্যান বলেন। শুনতে পাচ্ছি স্যার। ইতিমধ্যে কিন্তু স্যার আমাদের অডিট কার্যক্রম শুরু হয়ে গিয়েছে দুটো অপারেটরের ক্ষেত্রে স্যার, এবং আমরা অডিটের কার্যক্রমে আছি। এয়ারটেলটা শুরু হচ্ছে, আচ্ছা বাংলাদেশ কার্যক্রম শুরু হচ্ছে, আচ্ছা। আর এটা অডিটের কার্যক্রমে কিন্তু স্যার আমরা আছি ইতিমধ্যেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এয়ারটেল শুরু হচ্ছে, বাকিগুলো হবে স্যার। স্যার আপনি বলেন স্যার, আর কিছু বলবেন স্যার? আর কেউ কিছু বলবেন? মাননীয় ভাইস চেয়ারম্যান। জি আপনার কথা কি স্যার শেষ? স্যার জি, আমার কথা শেষ। সবাইকে গ্রামীণ ফোনকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অডিটের বিষয়টা নিয়ে যে সমস্যা হয়েছিল, আশা করি আমরা বসে পড়ে ঠিক হয়ে যাবে। কারণ সব সময় দেখা যায় অডিট নিয়ে একটা পারস্পরিক গিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে হয়, ব্যক্তির সাথেও হয়, এটা কোনো বিষয় না। ধন্যবাদ মাননীয় ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ গ্রামীণ ফোনকে। গ্রামীণ ফোন আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের সময়ের আগেই তাদের টাকাটা তারা পরিশোধ করেছে। ধন্যবাদ বিটিএস চেয়ারম্যান মহোদয়কে, আপনি আপনার মূল্যবান সময়গুলো দিয়ে আমাদেরকে সময় সহযোগিতা করেছেন। আপনার মূল্যবান অনুযায়ী শক্তভাবে শক্তিশালী ভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী সামনের সময়গুলোতে সকল অপারেটরকে নিয়ে একটি সাস্টেনেবল টেলিকম খাত গঠনে আমরা সংকল্পবদ্ধ হব। ধন্যবাদ গণমাধ্যমের সকলকে, ধন্যবাদ আবারও গ্রামীণ ফোনকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। হ্যাঁ, আমি শেষ করতে চাই কারণ অনেক সময় চলে গেছে, আমাদের টেকনিক্যাল সমস্যাও কিছুটা আছে। আমি আবার ধন্যবাদ দিই গ্রামীণ ফোনকে, তারা শিডিউল টাইমের আগে টাকা জমা দিয়েছে। আশা করবো ভবিষ্যতে গ্রামীণ ফোনের সঙ্গে আরো হৃদ্যতাপূর্ণ আলোচনা হবে এবং আরো ফলপ্রসূ আলোচনা হবে, যা হবে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আমাদের যে ফাইন্যান্স ডিভিশন অনেক জ্ঞান ব্যবহার করেছে, আপনাদের সঙ্গে অনেক কথা বলেছে, তাদেরকে আমি ধন্যবাদ দিই। তার ধৈর্য সহকারে আপনাদের সঙ্গে কথা শুনেছে। আপনারা একটু আগে শুনলাম আমাদের নাকি চাঁদাবাজের কথা বলছেন, তারপরও আমরা ধৈর্য সহকারে শুনছি। আমরা আসলে চাঁদাবাজ না, আমরা আইন অনুপ্রয়োগকে এভাবে যখন যা পাওয়ার কথা তাই বলছি। কে কি বললো সেটা আমরা খেয়াল করি না, আমরা আইনসঙ্গত কাজ করলাম কিনা সেটাই আমরা সবসময় খেয়াল করি। আমি ধন্যবাদ দিই আমাদের মন্ত্রণালয়কে, আমাদের মন্ত্রী মহোদয়কে।
মাননীয় প্রধানমন্ত্রীর অফিসকে, বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে যারা এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় টাকা এর জন্য আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন এবং এই কাজ থাকার জন্য বিভিন্ন সময় আমরা তাদেরকে সহযোগিতা পেয়েছি। সবাইকে ধন্যবাদ এই সাংবাদিক সম্মেলন সভায় আসার জন্য, সময় স্বল্পতার জন্য সবার সঙ্গে কথা বলা সম্ভব হলো না, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া গেল না, এর জন্য আমরা দুঃখিত। আশা করছি করোনার দুর্যোগ শেষ হলে অফিসে বসে আমরা সবার সঙ্গে কথা বলবো, দীর্ঘ সময় আমরা আমাদের দুঃখ কষ্টের কথা বলতে পারবো, আনন্দ বেদনার কথা বলতে পারবো, ভালো মন্দ সব বলতে পারবো। সর্বোপরি দেশের উদ্বুদ্ধ হয়ে দেশের অবস্থাটা আগে যায়, এই করোনার থেকে আমরা মুক্তি পাই। করোনার ক্লান্তি লগ্নে যে গ্রামীণ ফোন এই 1,000 কোটি টাকা দিল, এর জন্য বাংলাদেশ সরকার করোনা মুক্তির ব্যাপারে অনেক তৎপর হতে পারবে। তার জন্য গ্রামীণ ফোনকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুবৃন্দ এবং আমাদের রেগুলেটর যারা আছেন, সুন্দর কথা হয়েছে, অনেক ধন্যবাদ।